বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগের প্রেক্ষাপট। তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা কলকাতা ও পূর্ব পাকিস্তানের মধ্যে একটি গোপন টানেলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করত। এই পুরো অপারেশনের কেন্দ্রবিন্দু ছিল একটি অভিজাত জ্যাজ ক্লাব, যেখানে চলত স্পাইদের অন্ধকার খেলা। আরিফিন শুভ অভিনীত বলিউড প্রজেক্ট জ্যাজ সিটি ওয়েব সিরিজের গল্পটি মূলত এই রোমাঞ্চকর ঘটনা নিয়েই। ১৯৬৯ সাল, পূর্ব পাকিস্তান সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী এক বাঙালি প্রফেসরের গাড়িতে হামলা চালায়। মৃত্যুর আগে প্রফেসর তার ৩ সঙ্গীকে পালিয়ে গিয়ে স্বাধীনতার কাজ চালিয়ে যেতে বলেন। পাকিস্তানি আর্মি তাকে প্রশ্ন করে, তুমি কি বাংলা চাও নাকি মুসলমান থাকতে চাও? প্রফেসর নির্ভীক চিত্তে উত্তর দেন, আমার দুটোই চাই। এই জবাবে ক্ষিপ্ত হয়ে আর্মি অফিসার তাকে গুলি করে হত্যা করে। দৃশ্যটি কলকাতায় স্থানান্তরিত হয়। একজন সাংবাদিক ভিয়েতনামের যুদ্ধের মতো বাংলাদেশে চলা অত্যাচারের ভিডিও ফুটেজ নিয়ে ভারতীয় সেনার এক কর্নেলের কাছে আসেন। কর্নেল সেই ফুটেজ উচ্চপদস্থ ইন্টেলিজেন্স অফিসারকে দেখিয়ে জিজ্ঞেস করেন, আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব? অফিসার জানান, সরাসরি যুদ্ধ শুরু করা যাবে না, তবে গোপনে বাংলাকে সাহায্য করা হবে। এই অস্থিরতার মধ্যেই পূর্ব পাকিস্তান থেকে অসংখ্য শরণার্থী কলকাতায় ঢুকতে শুরু করে। কলকাতার পার্ক স্ট্রিটের এক অভিজাত জ্যাজ ক্লাবের নাম জ্যাজ সিটি। এর মালিক জিমি রায়, আরিফিন শুভ। বড় বড় ব্যক্তিত্বদের পদচারণায় মুখর এই ক্লাবে গান গেয়ে সবারকে মাতিয়ে রাখে প্যামেলা। একদিন ইনকাম ট্যাক্স অফিসার সিনহা ক্লাবে এসে জানান, পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামীকাল রাত 12টার পর ক্লাব বন্ধ করে দেওয়া হবে। জিমি টাকা দিয়ে বা অনুরোধ করে অফিসারকে ম্যানেজ করার চেষ্টা করলেও লাভ হয় না। এমন সময় ক্লাবে প্রবেশ করেন শিলা বোস। শিলাকে দেখে জিমি বেশ চমকে যায়। শিলা এখন শরণার্থীদের কর্মসংস্থান নিয়ে কাজ করছে এবং এক প্রভাবশালী ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছে। জিমি তার ক্লাবের পারমিটের সমস্যার কথা শিলাকে জানালে সে সাহায্যের আশ্বাস দেয়। এরপর জিমি, শিলা ও মারিয়া নামের এক ব্যক্তি মিলে তৎকালীন ভারত ও পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মেতে ওঠে। এভাবেই শুরু হয় জ্যাজ সিটির রহস্যময় এক জটিল সমীকরণ। কথোপকথনের এক পর্যায়ে শিলা জিমিকে জানায় সে কাবেরীকে দেখেছে। কাবেরীর নাম শুনেই জিমি চমকে ওঠে। শিলা জানায় কাবেরীকে সে পশ্চিম পাকিস্তানে দেখেছে। জিমি কিছুটা বিদ্রূপের সুরে বলে, তাহলে কি তাকে সেখানে উর্দু শেখানো হচ্ছে? এখানে থাকলে তো আমার কাছে ইংরেজি শিখত। শিলা চলে যাওয়ার পর জিমি তার স্টাফদের ওপর ক্ষোভ ঝাড়ে। পারমিট রিনিউ না হওয়ায় আগামীকাল রাত 12টায় ক্লাব বন্ধ হয়ে যাবে, এই দুশ্চিন্তা সত্ত্বেও সে সবাইকে নির্দেশ দেয় 31st নাইটের পার্টি যেন জাঁকজমকপূর্ণ হয়। পরদিন রাতে জাজ সিটিতে হ্যাপি নিউ ইয়ারের জমজমাট পার্টি শুরু হয়। কিন্তু রাত 12টা বাজার আগেই অফিসার সিনহা পুলিশ নিয়ে হাজির হন। এক পর্যায়ে ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে অন্ধকারে ভুলবশত জিমি এক পুলিশ সদস্যকে আঘাত করে বসে। ফলস্বরূপ জিমিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরের দিন অদ্ভুতভাবে জিমির জামিন হয়ে যায়। জিমি জানতে পারে খোদ অফিসার সিনহাই তার জামিন করিয়েছেন। জিমি অবাক হয়ে এর কারণ জানতে চাইলে সিনহা সরাসরি শর্ত দেয়, আমি আপনার উপকার করেছি, এবার আপনি আমার একটা কাজ করে দিন, তাহলে জাজ সিটির লাইসেন্স ফেরত পাবেন। সিনহা গঙ্গা নদীর তীরে একখণ্ড জমি চায়, যা এক জেদি জমিদারের মালিকানাধীন। সিনহা অনেক চেষ্টা করেও জমিটি দখল করতে পারেনি, তাই এবার জিমির ওপর সেই দায়িত্ব পড়ে। জিমি বেশ পরিপাটি বেশে জমিদারের বাড়িতে গিয়ে অনাথ আশ্রম খোলার প্রস্তাব দেয়, কিন্তু চতুর জমিদার জিমির মতলব ধরে ফেলেন এবং সাফ জানিয়ে দেন, তোমরা অনাথ আশ্রমের নাম করে পরে সেখানে রিভার ক্লাব বানাবে, এই জমি বিক্রি হবে না। জিমি বড় অঙ্কের টাকার অফার করলেও জমিদার তাতে রাজি হন না। তবে জিমির তীক্ষ্ণ নজর এড়িয়ে যায়নি যে জমিদারের পুরনো মূল্যবান জিনিসপত্র ও মিউজিকের প্রতি এক অদ্ভুত টান আছে। ক্লাবে ফিরে জিমি তার ব্যবসায়িক প্রতিপক্ষের উপহাসের শিকার হয়। প্রতিপক্ষ তাকে ব্যঙ্গ করে বলে, জাজ মিউজিক বাদ দিয়ে এবার রাস্তায় বসে সিতারা বাজান। কিন্তু এই অপমানই জিমিকে নতুন বুদ্ধি দেয়। সে বুঝতে পারে জমিদারকে রাজি করানোর চাবিকাঠি হল সঙ্গীত। জিমি দ্রুত কলকাতার এক পুরনো বাদ্যযন্ত্রের দোকানে গিয়ে সবচেয়ে সুন্দর ও দুর্লভ একটি সিতারা খুঁজতে শুরু করে। যদিও দোকানদার তাকে একটি পুরনো সিতারা দেখান, জিমির মাথায় তখন ঘুরছে অন্য কোনো বড় পরিকল্পনা। দোকানদার জিমিকে জানান যে এই সিতারাটি বিখ্যাত সঙ্গীতশিল্পী জোবেদা বেগমও ব্যবহার করেছেন। জিমি মূলত এই সূত্রটিই খুঁজছিলেন। তিনি বেনারস গিয়ে জোবেদা বেগমকে বুঝিয়ে রাজি করিয়ে জমিদারের বাড়িতে নিয়ে আসেন।
জমিদার ছিলেন জোবেদা বেগমের অন্ধভক্ত। জিমির এই বুদ্ধিতে কাজ হয় এবং শেষ পর্যন্ত নদীর পাশের সেই মূল্যবান জমিটি জিমির দখলে আসে। জমি পাওয়ার পর সিনহা সেখানে খনন কাজ শুরু করেন। তখনই বেরিয়ে আসে তার আসল পরিচয়। সিনহা কোনো সাধারণ ট্যাক্স অফিসার নন, বরং একজন ভারতীয় স্পাই, যার আসল নাম শশী। তিনি কর্নেল প্রতাপের অধীনে কাজ করেন। ওই জমির নিচে ব্রিটিশ আমলের একটি গোপন টানেল রয়েছে, যা সরাসরি পূর্ব পাকিস্তানে গিয়ে মিশেছে। এই টানেল দিয়েই যুদ্ধকালীন তথ্য ও রসদ আদান প্রদান করা হবে। জিমিকে বেছে নেওয়া হয়েছে তার ধূর্ততা ও উপস্থিত বুদ্ধির কারণে, যাতে সে এই অপারেশনটি গোপনে সামলাতে পারে। দৃশ্যটি আবারও পূর্ব পাকিস্তানে ফিরে যায়। সেখানে একটি বাসে কাবেরীকে দেখা যায়, যে নির্ভীকভাবে বাংলা গান গাইছে। বাসে কয়েকজন পাকিস্তানি আর্মি উঠলে তারা কাবেরীকে গান থামিয়ে উর্দু গজল গাইতে বলে, কিন্তু ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা স্মরণ করে কাবেরী বাংলা গান চালিয়ে যায়। উত্তেজনাকর পরিস্থিতিতে বাস কন্ডাক্টর কৌশলে কাবেরীদের নামিয়ে দেয়। এদিকে ইন্ডিয়া ও পাকিস্তান উভয় দেশই বর্ডার পার হওয়া 3 যুবককে খুঁজছে, যাদের বলা হচ্ছে বাংলার 3 অ্যাসেক। কাবেরী এরপর শিলাকে চিঠি পাঠিয়ে জানায় শিক্ষাবিদদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং আবারও উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে সে সাফ জানিয়ে দেয় সবাই চলে গেলেও সে মাটি কামড়ে পড়ে থাকবে। জিমি গোপনে সিনহাকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে যে সিনহার পরিবার তার আসল কাজ বা জমির ব্যাপারে কিছুই জানে না। জিমি কৌশলে সিনহাকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তার ক্লাবে আসার দাওয়াত দেয়। অন্যদিকে জিমি তার ক্লাবে প্যামেলাকে ম্যানেজার হিসেবে রাখলে শিলা তাকে পরামর্শ দেয় কোনো রিফিউজি বা শরণার্থীকে এই পদে নিয়োগ দিতে। শিলার অনুরোধে জিমি শেষ পর্যন্ত রিফিউজি ক্যাম্পে যায় নতুন ম্যানেজার খুঁজতে। শিলা সেখানে বাংলা ভাষায় কথা বললেও জিমি তাকে থামিয়ে দেয়। জিমির মতে জাজ ক্লাবে কাজ করতে হলে ইংরেজি জানা আবশ্যক। জিমি তখন রিফিউজি ক্যাম্পের সামনে ইংরেজিতে অনর্গল কথা বলতে শুরু করে এবং শেষে প্রশ্ন ছুড়ে দেয়, আমার কথা যারা বুঝতে পেরেছ তারা হাত তোলো। রিফিউজি ক্যাম্পে জিমির ইংরেজি বক্তৃতার পর মাত্র কয়েকজন হাত তোলে। জিমি কঠোরভাবে বাকিদের বাদ দিয়ে দেয়। এরপর সে জানতে চায় কারা হিন্দি ও ইংরেজিতে পারদর্শী। তখন বরিশালের রাম বাহাদুর নামের একজন এগিয়ে আসে, যার আগে হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল। তার ভাষাগত দক্ষতা দেখে জিমি তাকে জাজ সিটির নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। গল্পের মোড় ঘোরে খাকার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাবেরী তার দলবল নিয়ে এবং একজন শিক্ষককে নিয়ে 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানি জেনারেল হানি চিন্তিত যে পূর্ব পাকিস্তানের মানুষ কলকাতার রেডিওর খবরে প্রভাবিত হচ্ছে। কলকাতায় কর্নেল প্রতাপ ও জিমিকে নিয়ে সংশয়ে আছেন। জিমির মধ্যে কোনো দেশপ্রেম নেই, সে কিভাবে এই গোপন তথ্য আদান প্রদানের কাজ করবে? তবে শশী অর্থাৎ সিনহা আশ্বস্ত করেন যে জিমিকে সেভাবেই তৈরি করা হবে। একদিন রাম বাহাদুর সিনেমা দেখতে গিয়ে বিপদে পড়ে। কমিউনিস্টদের এক গোলমালের কারণে সিনেমা হলে আগুন লাগে এবং পুলিশ রাম বাহাদুরকে আটক করে। জিমি তাকে ছাড়ানোর জন্য শিলার সাহায্য না পেয়ে বাধ্য হয়ে সিনহার শরণাপন্ন হয়। সিনহা শর্ত দেয় রাম বাহাদুরকে ছাড়িয়ে দিলে জিমিকে তার একটি বিশেষ কাজ করে দিতে হবে। জিমি নিরুপায় হয়ে রাজি হয়। পরদিন লন্ডন থেকে আসা ইঞ্জিনিয়ার জর্জ হোলব্রুককে রিসিভ করে জিমি। জর্জ আসলে অন্য কাজে এলেও সিনহা তাকে টানেল খননের কাজে লাগানোর ছক কষে। জিমির ক্লাবে জর্জকে এক বিশেষ রুমে রাখা হয়, যেখানে প্যামেলা তার রূপের জাদুতে তাকে ভুলিয়ে রাখে। এরপর খাবারে নেশাদ্রব্য মিশিয়ে জর্জকে অজ্ঞান করে তার পাসপোর্ট চুরি করে সিনহার হাতে পৌঁছে দেয় জিমি। পাসপোর্ট হারিয়ে জর্জ আতঙ্কিত হয়ে পড়লে জিমি অভিনয়ের মাধ্যমে তাকে অভয় দেয় এবং নিজের পরিচয় গোপন রেখে ক্লাবে কাজ করার পরামর্শ দেয়। এভাবেই কৌশলে জর্জকে টানেল খননের ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে জাজ সিটির শেফ মাইকেল ও তার স্ত্রী গৌরী জানিয়ে দেয় তারা 21শে ফেব্রুয়ারি কাজ করতে পারবে না। শনিবারের ব্যস্ত দিনে শেফ না থাকায় ম্যানেজার রাম বাহাদুর বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ঢাকায় 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি তুঙ্গে। কাবেরী এক বাঙালি পাকিস্তানি আর্মি অফিসারকে তাদের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানায়। সেখানে সেই শিক্ষক দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন তাদের এই লড়াইয়ের মূল অনুপ্রেরণা হলেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি জেনারেল হানিফ বাঙালির এই স্বাধিকার আন্দোলনের জন্য শেখ মুজিবুর রহমানের চেয়ে মহাত্মা গান্ধীকে বেশি দায়ী করেন। তার মতে ভারত থেকেই এই বিদ্রোহের অনুপ্রেরণা আসছে। এদিকে 21শে ফেব্রুয়ারির সকালে জিমি তার ক্লাবের কিচেনে গিয়ে দেখে প্রচুর সিঙ্গারা ভাজা হচ্ছে। সে জানতে পারে শিলা বোসের অর্ডারে এই সিঙ্গারাগুলো কলকাতার ভাষা দিবসের অনুষ্ঠানে পাঠানো হবে। হঠাৎ জিমির বাড়ি থেকে ফোন আসে যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জিমি পাগলের মতো বাবাকে খুঁজতে বেরিয়ে 21শে ফেব্রুয়ারির পোস্টার হাতে একটি বাসে তাকে খুঁজে পায়। তার বাবা এই বৃদ্ধ বয়সেও ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন। জিমি কিছুটা রাগান্বিত হলেও শেষ পর্যন্ত বাবাকে নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। সেখানে শিলা তাকে দেখে অবাক হয়। একই অনুষ্ঠানে জিমি অফিসার সিনহাকেও দেখতে পায় এবং বিদ্রূপ করে বলে, নদীর পাশের জমিটাতে রিভার হোটেল বানালে আমাকে কিন্তু শেয়ার দিয়েন। এরপর শুরু হয় এক আবেগঘন মুহূর্ত। কলকাতা ও ঢাকা দুই বাংলাতেই একসাথে বেজে ওঠে অমর 21-এর গান। আমার ভাইয়ের রক্তের আলানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কলকাতায় যখন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছে, তখন ঢাকায় জেনারেল হানিফ জানতে পারেন যে তার অধীনস্থ এক বাঙালি অফিসারও ছুটি নিয়ে ভাষা দিবসের মিছিলে যোগ দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হানিফ। কলকাতায় অনুষ্ঠান সফলভাবে শেষ হওয়ার পর জিমি শিলাকে বলে আগামী বছর থেকে সে নিজেই এই অনুষ্ঠানের ফান্ডের ব্যবস্থা করে দেবে। জিমির এই ব্যবসায়িক বুদ্ধি দেখে শিলা মৃদু হাসে। কিন্তু ওদিকে ঢাকার পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জেনারেল হানিফ সসৈন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। নির্মমভাবে অত্যাচার শুরু হয়। হানিফ নিজ হাতে কাবেরীর সহযোগী সুমনকে গলা টিপে হত্যা করেন। কাবেরী এবং শিক্ষকেরা অসহায়ভাবে এই নৃশংসতা চেয়ে চেয়ে দেখেন। তাদের কিছুই করার ছিল না। 21-এর চেতনা এভাবেই রক্তের বিনিময়ে নতুন এক সংগ্রামের রূপ নেয়। ওয়েব সিরিজের প্রথম 2 এপিসোডের রোমাঞ্চকর যাত্রা এখানেই শেষ। আপনারা যদি পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন দেখতে চান এবং জানতে চান জিমি কিভাবে স্পাই গেমের মূল খেলোয়াড় হয়ে উঠল, তবে কমেন্ট করে আপনার মতামত জানান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।